সবাইকে হোমিও ডাইজেস্টের হোমিও বুকস রিডিং রুমে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সাথে আপনাদের এই চলা আমাদেরকে প্রতিনিয়ত উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। আপনাদের এই চলা অব্যাহত থাকবে এই আশা ব্যক্ত করি। আমি জেমস টেলর ক্যান্টের লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বইটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে হোমিও বুকস রিডিং রুমের ক্লাসরুমে আপনাদের সামনে পাঠ করছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি এই বইয়ের 18 নম্বর ব্যাখ্যানটি আপনাদের সামনে উপস্থাপন করব। গত পর্বগুলোতে আমি 17 নম্বর ব্যাখ্যান পর্যন্ত শেষ করেছি। তবে এই ক্লাসটি ধারাবাহিক হওয়ায় এবং একটি টপিকের সাথে একটি ব্যাখ্যানের সাথে আরেকটি ব্যাখ্যার সংযুক্তি থাকার জন্য এই ক্লাসটি অবশ্যই ধারাবাহিকভাবে আপনাদেরকে উপভোগ করতে হবে। এখানে যদি সিকোয়েন্সে গড়বড় থাকে বা সিকোয়েন্স ভেঙে আপনারা দেখেন, তাহলে অনেক ক্ষেত্রে অনেক বিষয় বুঝতে একটু অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাখ্যাগুলো স্বতন্ত্র হলেও একটির সাথে আরেকটি বিভিন্ন দিক থেকেই সংযুক্ত। তাই আমি আশা করব আপনারা ক্লাসগুলো ধারাবাহিকভাবেই আমাদের সাথে উপভোগ করবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসের 18 নম্বর ব্যাখ্যানে আমরা চলে যাই। ক্রনিক ডিজিজ সোরা, প্রাচীন রোগ সোরা। এই সোরা উপবিষ বা মায়াজম যাবতীয় দৈহিক পীড়ার সূত্র বা আদি কারণ। সোরাকে স্যামুয়েল হেনিম্যান সকল রোগের উৎপত্তি স্থল বা অরিজিন অফ এভরি ক্রনিক ডিজিজে বলেছেন। সব রোগের উৎপত্তির বা আদি কারণ। মানবজাতির মধ্যে উপবিষ রূপে সোরা যদি প্রতিষ্ঠিত না থাকতো, অর্থাৎ মানবজাতির মধ্যে সোরা যদি মায়াজম রূপে প্রতিষ্ঠিত না থাকতো, অপর দুটি প্রাচীন উপবিষের সঞ্চার সম্ভব হইতো না। অপর দুটি প্রাচীন রোগ হচ্ছে সাইকোসিস এবং সিফিলিস। সোরার অনুপস্থিতিতে বা সোরার উপস্থিতি ব্যতি রেখে, সোরার উপস্থিতি ছাড়া কিন্তু সাইকোসিস এবং সিফিলিস হতে পারে না। যেখানে সাইকোসিস এবং সিফিলিস রয়েছে সেখানেই বুঝতে হবে তার পূর্ববর্তীতে সোরার অবস্থান রয়েছে। এবং তরুণ পীড়ার প্রবণতাও সম্ভব হয় না, কারণ আমরা জানি তরুণ পীড়াগুলো হচ্ছে সুপ্ত সোরার সাময়িক উচ্ছ্বাস, অকেজনাল আউটব্রাস্ট অফ লেটেন্ট সোরা, সুপ্ত সোরার সাময়িক উচ্ছ্বাস। মানুষের সর্বপ্রকার পীড়া সুরা উপবিষের উপর স্থাপিত, অর্থাৎ সুরা ভিত্তিমূলে অবস্থান করে এবং তার উপরই গড়ে ওঠে বিভিন্ন ধরনের রোগের পাহাড়, বিভিন্ন ধরনের ফর্ম, বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজের চেহারা। কিন্তু তার ভিত্তিমূলে থাকে হচ্ছে সোরা। সোরাকে ভিত্তি করেই যাবতীয় রোগের ভিত্তি গড়ে ওঠে। ইহা ব্যাধির ভিত্তিস্বরূপ, অপর সমুদয় রোগ ইহার পর সমাগত হইয়াছে। সোরা অন্তর্নিহিত কারণ, ইহা মানবজাতির আদি ও মুখ্য বিশৃঙ্খলা, অর্থাৎ ইহাই হচ্ছে মানবজাতির আদি ও মুখ্য বিশৃঙ্খলা। এই সমগ্র প্রকৃতি একটি নির্দিষ্ট সুশৃঙ্খল প্রক্রিয়াতে চলমান। যখন মানুষ সৃষ্টি হয়েছে তখন এই মানুষকেও প্রকৃতির অনুকূলে, প্রকৃতির নিয়মের সাথে একটি সামঞ্জস্যতা বিধান করে সৃষ্টি করা হয়েছে। যখনই মানুষের ভিতরে এই প্রকৃতির নিয়মগুলো, যে নিয়মের সাথে সে সামঞ্জস্য রেখে সে জীবন ধারণ করবে, সে চলবে, যখন তার ভিতরে এই প্রকৃতির নিয়ম লঙ্ঘন করার একটি প্রবণতা সৃষ্টি হলো, একটি দুর্বলতা দেখা দিল, তখনই কিন্তু সোরার আবির্ভাব হলো, তখনই তার ভিতরে কিন্তু সোরা প্রবিষ্ট হলো। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে একেবারে শুরুতে, আদিতে যে ভিত্তিমূল হিসেবে যে কারণটি রয়েছে সেটি কিন্তু সোরা। এই বর্তমান এই অবস্থা তৈরি হওয়ার জন্য, বিভিন্ন ধরনের ক্রনিক রোগগুলো তৈরি হওয়ার জন্য শুরুতে কিন্তু সেই ঘটনাটি ঘটতে হয়েছে। মানুষের ভিতরে একটি দুর্বলতা তৈরি হয়েছে, সোরার অনুপ্রবেশ ঘটেছে, অন্তঃপ্রবেশ ঘটেছে, তারপরেই কিন্তু বিভিন্ন ধরনের ফরমেশন, বিভিন্ন চেহারা মানুষের মধ্যে দেখা দিয়েছে। কারণ জেনেটিক্যালি সেটা ফ্লো করার কারণে বংশ, পরিবেশ, পরিস্থিতি, বিভিন্ন ধরনের খাদ্য অভ্যাস, বিভিন্ন কিছু কিন্তু বিভিন্ন বিষয় দিয়ে প্রভাবিত হয়ে শরীরের নিজস্ব কনস্টিটিউশনের অনুযায়ী সেটি এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের চেহারার নিয়ে আত্মপ্রকাশ করেছে। সে মূলে কিন্তু সেই সোরা একই। ইহা মানবজাতির আভ্যন্তরীণ অনুক্রমের বিশৃঙ্খল অবস্থা। নানাবিধ পীড়ার আকারে অথবা পুরাতন রোগ অভিব্যক্তির দ্বারা এই অবস্থা প্রকটিত হয়। মানবজাতির অবস্থা যদি সম্পূর্ণ অবিকৃত থাকিত, তাহা হইলে সোরা তৎক্ষেত্রে অবস্থান করিতে পারত না। অর্থাৎ মানুষ যদি তার ভিতরে সেই দুর্বলতা তৈরি না করত, প্রকৃতির নিয়ম লঙ্ঘন না করত, প্রকৃতির সাথে সুসামঞ্জস্য অবস্থায় সুসামঞ্জস্য বিধান করেই যদি সে চলতো, তাহলে কিন্তু সোরা তার ভিতরে স্থান লাভ করতে পারতো না। মানুষের সুরা গ্রহণাশক্তি এমন একটি প্রশ্নের উত্থাপন করে, চিকিৎসা বিদ্যালয়ের বিজ্ঞানসমূহের সহিত অনুশীলনের পক্ষে তাহা তুলনায় অত্যন্ত প্রশস্ত, অর্থাৎ বিরাট। বিষয়টি অত্যন্ত ব্যাপক। ইহা মানবের আদিম পাপকার্যের সহিত সম্পৃক্ত।
মানুষের সর্বপ্রথম পীড়া অর্থাৎ তাহার আধ্যাত্মিক পীড়া অবধি অধ্যুষিত। এই পীড়াটি মানুষের রোগের সাথে সুরার সম্পৃক্ততার কথা বলতে গিয়ে তিনি বলছেন যে এটি এতটাই সুগভীর, এতটাই বিস্তৃত যে মানুষের আদি যে বিশৃঙ্খলাটি রয়েছে, আদিতে যে পাপকার্যটি রয়েছে, আদিতে যে বিধান লঙ্ঘনটি রয়েছে, আদিতে তার ভিতরে যে একটি দুর্বলতা সৃষ্টি হয়েছিল, যে দুর্বলতার বশে সে বিভিন্ন ধরনের প্রকৃতি বিরোধী কাজ করেছে, সেই বিষয়গুলোর সাথে এইগুলি সম্পৃক্ত, তার আধ্যাত্মিকতার সাথে এই বিষয়টি সম্পৃক্ত। সেই প্রথম বিকৃত অবস্থা হইতেই মানুষ ক্রমান্বয়ে অধপতিত হইয়া সূরা গ্রহণাসক্তি হইয়া পড়িয়াছে এবং এই অবস্থা প্রাপ্ত হইয়া অন্যান্য সমুদয় রোগের ভিত্তি স্থাপিত হইয়াছে। যদি সূরাকে আমরা কণ্ডুর বা পাঁচরা নামান্তর রূপে গ্রহণ করি, তাহা হইলে হ্যানিম্যানের মূল উদ্দেশ্য সম্বন্ধে কিছুই উপলব্ধি করিতে পারিব না এবং তাহা বুঝিতে পারিব না। অর্থাৎ সূরাকে যদি আমরা দেহের কেবলমাত্র উদ্বেদের সাথেই তুলনা করি, কণ্ডুয়ন বা চুলকানির সাথেই যদি এটিকে কেবলমাত্র তুলনা করি বা বিবেচনা করি, সূরার মূল হিসেবে ধরে নিই, তাহলে আমরা স্যামুয়েল হ্যানিম্যান সূরা সম্পর্কে যে ধারণা আমাদের দিতে চেয়েছেন, যে ধারণাটি তিনি আমাদেরকে দিয়েছেন, সেই ধারণা সম্পর্কে কিন্তু আমরা সম্যক ধারণা লাভ করতে পারবো না, বরং তার কাছাকাছিও যেতে পারবো না। কারণ সূরার মূল ক্ষেত্রটি আরও গভীরে, অত্যন্ত সুগভীর। কণ্ডু দ্বারা সাধারণত একটি সীমাবদ্ধ অবস্থা বোঝায়, অতি ক্ষুদ্র কীট কর্তৃক সঞ্জাত, অর্থাৎ কীট থেকে উৎপন্ন চর্মের উপরিস্থিত বা বহির্ভাগে সারফেসে উদ্বেদ বোঝায় মাত্র। এছাড়াও কল্পিত হইয়াছে যে এই কীট সজীব এবং উহাকে ধ্বংস করিতে পারিলে কণ্ডুয়ন কারণ দূরীভূত হয়। কি মূর্খতা! অর্থাৎ এছাড়াও বিভিন্ন ধরনের মতবাদ প্রচলিত আছে যে সেই কণ্ডুয়নের জন্য যে জীবাণুগুলো দায়ী, সেই জীবাণুগুলোকে যদি ব্যানিশ করা যায় তাহলে আমরা সূরা থেকে মুক্ত হব। লেখক এখানে ক্যান্ট বলছেন কি মূর্খতা! সামান্য সূচনা হইতে বিস্ময়কর অগ্রগতি সহ সূরা স্বীয় অন্তর্নিহিত অবস্থাসমূহ প্রক্ষিপ্ত করিয়া মানবজাতির অধিকাংশ প্রাচীন পীড়াসমূহ স্বয়ং প্রকটিত করিতেছে। উন্মাদরূপ উৎকট ব্যাধি সমুদয়, অর্বুদ, ক্ষত ও চর্ম উদ্বেদসমূহের অধিকাংশ ইহার অঙ্গীভূত। ইহা সামান্য অবস্থা হইতে ক্রমবর্ধিত হইয়া উচ্চতর পর্যায়ে উঠিয়া যায়। ইহার এই অগ্রগতি সর্বসময় একক ও স্বাধীনভাবে সংগঠিত হয় না, বরং প্রায়শই জন্মান্তরব্যাপী, অর্থাৎ জেনিটালি জন্মান্তরব্যাপী ক্রমান্বয়ে ঔষধ প্রয়োগের দূষিত সহায়তায় ইহা এইভাবে বর্ধিত হইয়াছে। অর্থাৎ যখন এই রোগের প্রাদুর্ভাব হয়েছে, সূরাগ্রস্ত হয়েছে, তখন তাকে সঠিক চিকিৎসা না দিয়ে কুচিকিৎসার মাধ্যমে এগুলোকে সাপ্রেস্ট করা হয়েছে, অনেক সময় অচিকিৎসিত অবস্থায় রয়েছে, যার কারণে এইগুলো বংশ পরম্পরায় চলতে চলতে, জেনেটালি চলতে চলতে জন্মান্তরে এটি প্রবাহিত হতে হতে এখন বিশাল একটি দানবীয় আকার ধারণ করে ফেলেছে। চিকিৎসক আপনার সমস্ত শক্তি দ্বারা ইহাকে উপরিভাগ হইতে বিতাড়িত করিবার চেষ্টা করিয়াছে এবং তার দ্বারা তাহার মূল গভীরতম প্রবেশ সনিবদ্ধ হইবার, ইহাকে সমধিক নিবিড় ও দৃষ্টির অগোচর হইবার সুযোগ দিয়াছে এবং তাহার পরিণামে মানবজাতি প্রায় ধ্বংস উন্মুখ হইয়াছে। এবং যখনই এগুলোকে সারানোর চেষ্টা করা হয়েছে, তখনই এক্সটার্নালি বাহ্যিকভাবে এগুলোকে সারানোর চেষ্টা করা হয়েছে, যার ফলশ্রুতিতে প্রকাশিত সূরা সুপ্ত অবস্থায় চলে গেছে এবং সুপ্ত অবস্থায় যেও সে বসে থাকেনি, বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করে আজকে বিভিন্ন ধরনের নতুন নতুন রূপে সে মানব জাতির মধ্যে আবির্ভূত হচ্ছে। জগতের লোক সংখ্যার প্রতি দৃষ্টিপাত করো এবং লক্ষ্য করো তাহাদের মধ্যে কত স্বল্প সংখ্যক ব্যক্তি পরিণতি বয়সপ্রাপ্ত হয়। শিশু মৃত্যুর সংখ্যা দেখে আতঙ্কে শিহরিত হইতে হয় এবং তাহা প্রধানত সূরাজনিত উদ্বেগ অথবা তাহার বহির্বিকাশ হইতে সম্ভব হইয়াছে। শিশুগণ জন্মগ্রহণ করিতেছে, কিন্তু জীবন ধারণ করিবার মতো পর্যাপ্ত শক্তি তাহাদের নাই। অর্থাৎ প্রতিনিয়তই শিশু জন্মগ্রহণ করছে এবং মানুষ তাদের জীবন ধারণ করছে। শিশুদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেক শিশু জন্মগ্রহণ করার পরও যে প্রয়োজনীয় শক্তিটুকু, এই প্রকৃতিতে টিকে থাকার জন্য যে প্রয়োজনীয় শক্তিটুকু প্রয়োজন, সেই শক্তিটুকু তার দেহে নেই। এটি কেন? এই ঘাটতিটুকু কে সৃষ্টি করেছে? সূরার প্রাদুর্ভাবে এই ধরনের ঘাটতি তৈরি হয়েছে এবং এগুলো ক্রমবর্ধিত রয়েছে। সে প্রকৃতির সাথে সারভাইভ করতে পারছে না, তার প্রয়োজনীয় শক্তি তার ভিতরে নেই। এই ঘাটতি তৈরি হয়েছে, ডিফিসিয়েন্সি তৈরি হয়েছে, সূরার মাধ্যমে এই ঘাটতি তার ভিতরে তৈরি হয়েছে এবং এই ঘাটতির অবস্থাটি চলমান রয়েছে, বংশ পরম্পরায় চলছে এবং বিভিন্ন সময় অপচিকিৎসা, কুচিকিৎসার মাধ্যমে এগুলোকে সাপ্রেস্ট করে আরও জটিল অবস্থা দেওয়ার কারণে এখন এগুলো ব্যাপকভাবে মহামারী রূপে মানুষের মধ্যে, জনগণের মধ্যে, মানব জাতির মধ্যে দেখা দিচ্ছে। সহজাত দৌর্বল্য ও কৃষরোগ বা মারাসমাস এবং যে সমুদয় প্রাচীন বা ক্রনিক ভাবাপন্ন বিবিধ রোগে তাহারা
মৃত্যুমুখে পতিত হইতেছে, প্রাচীন উপবিষ অর্থাৎ ক্রনিক মায়াজম সমূহই তাহাদের মূল কারণ। তার মধ্যে সুরাই প্রদান, অতপর উপদংশ, তারপর প্রমেহ। হেনিম্যানের ইহা আবিষ্কার করিতে এবং তাহার সিদ্ধিসমূহের প্রমাণরাজি সংগ্রহ করিতে ১২ বৎসর অতীত হইয়াছিল। স্যামুয়েল হেনিম্যান এই সোরা আবিষ্কার করতে যে তিনি ১২টি বছর গবেষণা করেছেন, বিভিন্ন বিষয়ে চিন্তা করেছেন, স্টাডি করেছেন। তারপর তিনি সিদ্ধান্তে আসতে পেরেছেন যে মানবজাতির রোগের মূল কারণ কী, এবং সূরাতত্ত্ব আমাদেরকে তিনি দান করে গেছেন। সূরাতত্ত্ব আমাদের সামনে তিনি উপস্থাপন করেছেন। যখন এই সূরা সম্পর্কে স্যামুয়েল হেনিম্যানের শুরুর দিকে ওনার ধারণা ছিল না, উনি যখন সিমিলিয়া সিমিলিবাস এই হোমিওপ্যাথির এই মৌলিক নীতি দিয়ে চিকিৎসা করছিলেন, তখন কিন্তু দেখা যাচ্ছিল যে শুরুর সময়টাতে যখন একটা পেশেন্টের চিকিৎসা শুরু করা হয়েছে তখন বেশ ভালোভাবেই রেসপন্স পাচ্ছিলেন, কিন্তু একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে সেই পেশেন্টটা সেই রোগ নিয়ে আবার তার কাছে রিব্যাক করছে। এই অবস্থার সম্মুখীন তিনি অনেকবার হচ্ছিলেন এবং বারবার পেশেন্ট ফিরে আসছিল তার সেই রোগটি নিয়ে। লক্ষণ সাদৃশ্যে সেই রোগটিকে নির্মূল করার জন্য ঔষধ দিলেও আর আগের মতো কাজ হচ্ছিল না। তখন কিন্তু তিনি খুব টেনশনে পড়ে গিয়েছিলেন, চিন্তায় পড়ে গিয়েছিলেন। তখন তিনি হোমিওপ্যাথি সম্পর্কে বিভিন্ন কথা বলেছিলেন যে হোমিওপ্যাথি আসলে একিউট রোগের চিকিৎসার ক্ষেত্রে উপযোগী, ক্রনিক রোগগুলো আসলে সে সারাতে সক্ষম নয়। এই ধরনের বিভিন্ন ধরনের তথ্য কিন্তু সেই সময়টিতে তিনি দিয়েছিলেন এবং বিভিন্ন ধরনের চিন্তা তার মধ্যে উদ্ভব হতে শুরু করেছিল, কেন এরকম হচ্ছে। এরই ধারাবাহিকতায় কিন্তু তিনি ১২ বৎসর বিভিন্ন বিষয় নিয়ে, মেডিকেলের আরও বিভিন্ন গভীর বিষয়গুলো নিয়ে তিনি স্টাডি করার পর কিন্তু এই সিদ্ধান্তে আসলেন কেন এরকম হচ্ছে এবং এর মূল কোথায়, আমাদেরকে কি করতে হবে। তখন কিন্তু তিনি আমাদের সামনে এই সূরা তত্ত্বটি উপস্থাপন করেছিলেন। প্রাচীন পীড়ার কোনরূপ বিকাশসহ যদি কোনো রোগী তাহার নিকট আসিত, তিনি যথেষ্ট শ্রম স্বীকার করিয়া তাহার সমুদয় লক্ষণের আদি হইতে অন্ত পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ বৃত্তান্ত এবং তাহার পিতামাতার ইতিহাস যত্ন সহকারে লিখিয়া লইতেন, এবং তাহাতে কি ফল হইবে তাহা না জানিয়াও তিনি এরূপ বহু সংখ্যক পীড়ার আকৃতি সংগ্রহ করিয়াছিলেন। শিশু, যুবক ও বৃদ্ধ শত শত রোগীর লক্ষণরাজি এইরূপে যত্ন সহকারে লিপিবদ্ধ হইবার পর তাহাদিগকে পরস্পরের সহিত তুলনা করিয়া যখন তিনি তাহাদিগকে একটা বিরাট শ্রেণীরূপে একত্রিত করিলেন, তখন দেখা গেল এই সংগৃহীত সমষ্টির মধ্যে সর্বপ্রকার মূর্তি সমন্বিত সূরার আলেখ্য বর্তমান রয়েছে। সূরার একটি চিত্র এখানে উপস্থিত রয়েছে। তৎকাল পর্যন্ত এই সমুদয় বিভিন্ন আময়িক আলেখ্যের বা চিত্রের প্রত্যেকটিকে স্বাধীন পীড়া বলিয়া সকলের ধারণা ছিল। দৃষ্টান্ত স্বরূপ বলা যাইতে পারে, বিভিন্ন রোগের সমুদয় বিশিষ্ট লক্ষণ সংগ্রহ করিয়া তারপরে তাহাকে একটি নির্দিষ্ট রোগ বলা হইত, কিন্তু ব্যাধির বিবিধ পরিণামসমূহের মধ্যে বিভিন্ন লক্ষণ এবং প্যাথোলজিক্যাল বিভিন্ন সিমটমগুলো পরিণাম মাত্র, এবং ঠিক একই লক্ষণযুক্ত রোগ কখনো দ্বিতীয়বার আবির্ভূত হয় না। জগতের একটি রোগীর সহিত অন্য রোগীর পার্থক্য পরিলক্ষিত হইয়া থাকে, কিন্তু বাতুলতা, বহুমূত্র, কর্কট রোগ এবং অন্যান্য তথাকথিত রোগসমূহের প্রত্যেকেরই একটা সূচনা ছিল। সে সূচনা এক ও অভিন্ন, উহাদের মধ্যে কোনো প্রভেদ নাই, পরন্তু প্রত্যেক রোগীর ব্যক্তিত্ব অনুযায়ী বিভিন্ন রূপ বিকাশ পাইত মাত্র। হেনিম্যান বলেন যে উপরোক্ত লক্ষণ সংগ্রহ কার্যের সূচনার পূর্বে তাহার সর্বোত্তম জ্ঞান বুদ্ধি প্রয়োগ করিয়া চিকিৎসা কার্য অনুসরণ করিয়া নাক্স ভূমিকা ইগনেশিয়া এই প্রকার স্বল্পকাল ক্রিয়াশীল লক্ষণ আরোগ্য করিতে সমর্থ হইত, অথবা তাহাদিগকে সাময়িকভাবে প্রশমিত হইয়া তারপরে পুনরায় প্রকটিত হইতে দেখিয়া তিনি বিস্ময় ভাবাপন্ন হইয়া পড়তেন। অর্থাৎ ওই যে একিউট সমস্যাগুলো নিয়ে আসতো পেশেন্ট, সেগুলোর ক্ষেত্রে তিনি খুব ভালোভাবে সেগুলোকে হ্যান্ডেল করতে পারতেন, ভালোভাবে সারাতে পারতেন, কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময় সেই অ্যাকিউটগুলো নিয়েই আবার পেশেন্ট রিব্যাক করছে। তখন তাকে ঔষধ দিলেও তার ক্ষেত্রে আগের মতো কোনো রেসপন্স পাওয়া যাচ্ছিল না। তখন কিন্তু তিনি বিস্ময়াপন্ন হয়ে পড়েছিলেন, চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন। ক্ষেত্রবিশেষে চিকিৎসার পরিশেষে তিনি দেখিতেন বহুবার রোগী পীড়া প্রশমন করা সত্ত্বেও রোগটি পূর্বাবধি ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হইয়া চলিয়াছিল। তরুণভাবে ক্রিয়াশীল ঔষধ প্রয়োগে এইরূপ সংগঠিত হইয়া থাকে, এবং সূরা নীতি জ্ঞান না থাকিলে তোমরাও এই সমুদয় ঔষধ প্রয়োগ করিতে থাকিবে। অর্থাৎ স্যামুয়েল হেনিম্যান যখন ঔষধগুলো প্রয়োগ করতেন, যখন সূরার তত্ত্ব উনি তখনও আবিষ্কার করেননি, তার ধারণা ছিল না, তখন কিন্তু তিনি বারবার সেই অ্যাকিউট সমস্যাগুলো নিয়ে আসলে পেশেন্টকে সে ঔষধ দিয়ে কিন্তু সেই সমস্যাগুলো হ্যান্ডেল করতে পারছিলেন, কিন্তু একটা সময় পারছিলেন না। তিনি বলছেন যে যদি তোমরাও এরকমভাবে সূরার যে ধারণা, সেই ধারণা
এবং মায়াজমের যে ধারণা, সেই ধারণাগুলো না নিয়ে যদি তোমরা চিকিৎসা শুরু করো, তোমাদের ক্ষেত্রেও সেই একই সেম ঘটনা ঘটবে। একটা সময় তোমরাও বিস্ময়াপন্ন হবে, নিরাশ হবে। স্বল্পকাল ক্রিয়াশীল ঔষধসমূহের লক্ষণরাজির মধ্যে সুরা উপবিশের তরুণ বিকাশের প্রতিচ্ছবি দেখিতে পাইবে। সুতরাং যখন সুরার তরুণ অভিব্যক্তি বা প্রকাশ ম্যানিফেস্টেশন লক্ষণ পুঞ্জরূপে প্রকটিত হইবে, তোমরা স্বভাবতই তরুণ ভাবাপন্ন ঔষধ নির্বাচন করিবে এবং তার দ্বারা রোগী সময় সময় উপশমপ্রাপ্ত হইবে। কিন্তু বহু বছরের পরে যখন রোগীদের প্রত্যেকটিকে নিরীক্ষণ করিবে, তখন লক্ষ্য করতে পারবে যে তাহাদের প্রত্যেকের ব্যাধি ধীররূপে বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছে। তখন দেখিবে তোমরা সেই পীড়ার মূলে আঘাত করো নাই, তাহার ভিত্তি সংলগ্ন থাকিয়া একটা কিছু সেই ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করিতেছে এবং রোগটি উত্তরোত্তর দৃঢ়ভাবে মন্দীভূত হইতেছে। উনি বলতেছেন যে যদি তোমরা এই মায়াজমের ধারণা অর্থাৎ সুরার ধারণা না নিয়ে চিকিৎসা করো, তাহলে একিউট সমস্যাগুলো দেখে যদি তাকে একিউট প্যালিয়েশন দিতে থাকো, তাহলে এইভাবে চলতে থাকলে দেখা যাবে যে কিছু বছর পরে সেই পেশেন্টের ক্ষেত্রে যে সমস্যাগুলো পরবর্তীতে দেখা দিবে, তখন দেখবে যে এই সমস্যাগুলো তার চেয়ে আরও জটিল এবং এর ভিত্তিমূলে কোনো একটা কিছু অবস্থান করে তাকে আরও দিন দিন জটিল করে তুলছে। তখন কিন্তু এই বিষয়গুলো তোমরা লক্ষ্য করে থাকবে যদি তোমরা তার ভিত্তিমূলে থাকা সেই কারণটিকে দূর না করো। হেনিম্যান ইহা লক্ষ্য করিয়াছিলেন এবং ইহা তাহার নিকট একটা প্রহেলিকা বলিয়া বোধ হইয়াছিল, কারণ তরুণ ভাবী ঔষধসমূহের দ্বারা তরুণ পীড়াসমূহের আরোগ্য সাধনে তিনি সিদ্ধহস্ত হইয়াছিলেন। সুরাবর্জিত ঔষধসমূহ সে সময় অতি উত্তম রূপেই পরীক্ষিত হইয়াছিল। ব্যালেডোনা, অ্যাকোনাইট, ব্রায়োনিয়া, আর্নিকা, চায়না, নাক্সভূমিকা প্রভৃতি ভেষজরাজি সুরার তরুণ বিকাশ এবং উপবিষসমূহের সম্পূর্ণ উপযোগী বলিয়া পরিলক্ষিত হইয়াছিল। তরুণ উপবিষসমূহ যে নিতান্তই এবং সর্বত্রভাবে তরুণ উপবিষ, তাহা তৎকালে হেনিম্যান উপলব্ধি করিতে পারেন নাই। সুতরাং তরুণ উপবিষসমূহের সহিত পুরাতন উপবিষের অর্থাৎ ক্রনিক মায়াজমের অথবা তদ্বিপরীতভাবে তুলনামূলক বিচার করেন নাই। তখনও তিনি তাহাদিগকে উপবিষরূপে উপলব্ধি করেন নাই। প্রাচীন উপবিষসমূহের বা প্রাচীন ক্রনিক মায়াজমের সহিত তুলনা করিতে না পারিলে কেহই তরুণ উপবিষ সম্বন্ধে উপলব্ধি করতে পারবে না। ইহা পরস্পরের সাহচর্যে আশ্চর্যরূপে উদ্ভাসিত হয়। তরুণ উপবিষসমূহ রোগীদের মৃত্যু সাধনোপযোগী প্রচণ্ড বেগে অথবা তদপেক্ষায় লঘুতরভাবে আবির্ভূত হয় এবং তাহাদের মধ্যে একটা বৃদ্ধিকাল ও আরোগ্য আসক্তি দেখা যায়। রোগীর শরীরে তাহা দীর্ঘকাল অবস্থান করতে পারে না এবং অবশ্যই হ্রাসপ্রাপ্ত হয়। তরুণ উপবিষসমূহ বা কোনো একটা নির্দিষ্ট সময়ের শাসনাধীন হেতু তরুণ নামে অভিহিত নহে, তাহাদের নিজস্ব কাল থাকে। তদ্রূপ প্রাচীন উপবিষের পক্ষেও এমন কোনো একটা নির্দিষ্ট সময় নিরূপিত নাই, যাহার অবসানে উহাকে প্রাচীন পীড়া বলিয়া অবহিত করা হয়। প্রাচীনপন্থীদিগের প্রথায় রোগসমূহ তরুণ, মৃদু এবং পুরাতন এই তিনটি পর্যায়ে বিভক্ত। কোনো রোগের বুক 6 সপ্তাহ কালের অধিক সময় ব্যাপী হইলে উহাকে তারা মৃদু পর্যায়ভুক্ত করেন, অনির্দিষ্ট কালব্যাপী হইলে পুরাতন রোগের বা ক্রনিক রোগের পর্যায়ভুক্ত করেন। এছাড়া প্রাচীন উপবিষ তাহার আদি হইতেই প্রাচীন, কিন্তু প্রাচীন রোগ তার সূচনাকাল থেকেই প্রাচীন। তরুণ উপবিষ তাহার সূচনাকাল থেকেই তরুণ। উপবিষের প্রকৃতি, শক্তি এবং মানবজাতির উপর তাহার প্রভাব অনুসারেই আমাদের তাহার নামকরণ সংস্কার করা কর্তব্য। এক্ষেত্রে একিউট সমস্যাগুলো হচ্ছে ক্রনিক মায়াজমের বা সুরার সুপ্ত সাময়িক উচ্ছ্বাস। টাইটানিক ছবিটা যারা দেখেছি আমাদের ক্ষেত্রে এই বিষয়টি বুঝতে অত্যন্ত সহজ হবে। আমরা যখন দেখি টাইটানিক জাহাজটি যখন সমুদ্রে ভাসানো হলো, যখন জাহাজটি যাচ্ছিল, তখন কিন্তু ক্যাপ্টেন, সেই জাহাজের চালক, সমুদ্রের মধ্যে একটি বরফখণ্ড দেখতে পেয়েছিলেন। ক্যাপ্টেন সেই বরফখণ্ডটি দেখে তিনি ভাবলেন যে বরফখণ্ডটি তত বড় নয়, যার কারণে ক্যাপ্টেন ধারণা করতে পারলেন না যে এই বরফখণ্ডটি তার জন্য কী দুর্ভোগ বয়ে আনছে। ক্যাপ্টেন সেই বরফখণ্ডের কাছ দিয়ে জাহাজটিকে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু বরফখণ্ডের আমরা আইসবার্গের যে বিষয়টি দেখি, আইসবার্গের খুব ক্ষুদ্র অংশটুকুই উপরে ভাসমান থাকে, তার বৃহত্তর অংশটুকু কিন্তু নিচে অবস্থান করে। ক্যাপ্টেন সেই ধারণাটি সেই সময়ে তার মাথায় কাজ না করার কারণে তিনি যখন যাচ্ছিলেন, পানির নিচে থাকা বিশাল একটা বরফখণ্ড কিন্তু সেই জাহাজটিকে ধ্বংস করে দিয়েছিল। যা টাইটানিক ছবিটি যারা দেখেছেন তারা কিন্তু এটি খুব ভালোভাবে বুঝবেন। অনুরূপভাবে এই একিউট সমস্যাগুলো আমরা যখন দেখি, তার ভিত্তিমূলে কিন্তু একটি বিশাল ক্ষেত্র থাকে। যেমন আইসবার্গের ক্ষেত্রে এই বিষয়টি থাকে, আমরা উপরে এই ছোটো একটি বরফখণ্ড দেখি, কিন্তু তার নিচে কিন্তু বিশাল একটি খণ্ড গুপ্ত অবস্থায়, সুপ্ত অবস্থায়, ল্যাটেন্ট অবস্থায় থাকে।
যে ভুলটি ক্যাপ্টেন করেছিল টাইটানিক জাহাজের ক্ষেত্রে। তিনি সেই ধারণাটি না করার কারণে তার জাহাজটি কিন্তু ভেঙে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল, অনেকের প্রাণহানি হয়েছে। এই একিউট সমস্যাগুলো ওরকম, তার ভিত্তিমূলে একটি ক্ষেত্র রয়েছে, বিশাল একটি ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রের উপর ভিত্তি করেই কিন্তু সে সাময়িক উচ্ছ্বাস প্রকাশ করে। এই ক্ষেত্রে একজন পেশেন্টের পুরো সমস্যাকে নির্মূল করতে হলে কিন্তু আমাদের ভিত্তিমূলকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। বিবেচনায় না রাখলে কখনোই তাকে নির্মূল করা সম্ভব হবে না। এক্ষেত্রে আমরা এই একিউট সমস্যাটিকে আরও একটি উদাহরণের মাধ্যমে আমরা করতে পারি, শনাক্ত করতে পারি, যে আমরা বিভিন্ন বৃক্ষের ডালপালা কেটে দিই, ছেটে দিই, কিন্তু গাছের যে মূল ভিত্তিটি রয়েছে, মূল যে ভিত্তিটি রয়েছে সেটিকে যদি আমরা ব্যানিশ না করি, কিছুদিন পরে কিন্তু আবার সে নতুন কুড়ি গজায়। ডাল কেটে দিলাম, আবার কিছুদিন পর নতুন কুড়ি গজাবে। এরকমভাবে আমরা যদি কেবলমাত্র একিউট সমস্যাটিকেই মূল সমস্যা হিসেবে ধরে নিয়ে সেটিকে সমাধান করতে চাই, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হব। আমাদেরকে তার সাথে সম্পৃক্ত যে ভিত্তিমূলের যে সমস্যাটি রয়েছে, মৌলিক যে সমস্যাটি রয়েছে, মূল যে সমস্যাটি রয়েছে, সেটিও কিন্তু আমাদের চিন্তায় রাখতে হবে যদি আমরা রোগীকে আরোগ্য করতে চাই, কিউর করতে চাই এবং পুরোপুরি সেই সমস্যাটিকে নির্মূল করতে চাই। সমস্ত লক্ষণরাজি একটা বিশাল সমষ্টি আপন মনের সম্মুখে স্থাপন করিয়া এই সমুদয় গভীরভাবে ক্রিয়াশীল প্রাচীন উপবিশের অগ্রগতি অনুসারে ক্রমবিকাশিত সেই লক্ষণসমূহের কোনটি প্রথম, কোনটি দ্বিতীয় এবং তাহাদের পশ্চাৎ আবির্ভাবের ক্রম অনুযায়ী তাহাদের পর্যবেক্ষণও পরিচিন্তন করিতে লাগিলেন। এই রূপ পর্যবেক্ষণাদির ফলে তিনি দেখিলেন, হেনিম্যান যাহাদের যক্ষারোগে মৃত্যু হইয়াছিল, তাহাদের স্বল্প বয়সে হস্তাঙ্গুলির সমূহের মধ্যে কিংবা শরীরের অন্যত্র কোনো চর্ম উদ্বেগ বা স্কিন ডিজিজ হইয়াছিল এবং তৎকাল প্রচলিত মলম এবং তৎকালে যে চিকিৎসা ব্যবস্থা প্রচলিত ছিল, বিভিন্ন মলম ইত্যাদি বাহ্য বা এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাহ্য প্রয়োগের দ্বারা ওই সমুদয় উদ্বেগগুলোকে, ইরাপশনগুলোকে প্রতিরোধ করা হইয়াছিল। স্বভাবতই তখন প্রশ্ন উঠিল, এই প্রতিরোধের সহিত পরবর্তী বিষয়সমূহের কি সম্বন্ধ থাকতে পারে? হেনিম্যান কিভাবে এই প্রশ্নের উত্তর বিন্যস্ত করিয়াছিলেন তাহা তৎপ্রণীত ক্রনিক ডিজিজ, তার দ্বারা রচিত ক্রনিক ডিজিজ নামক গ্রন্থপাঠে তোমরা অবগত হইতে পারবে। সেখানে তিনি সুবিস্তারিতভাবে এই বিষয়গুলো উল্লেখ করেছেন, কিন্তু অভিজ্ঞতা ও সমীক্ষাসমূহের বর্ণনায় গ্রন্থের বহু পৃষ্ঠা পূর্ণ করিয়াও তিনি সমুদয় বিষয় নিঃশেষে বর্ণনা করতে পারেন নাই। এটা স্বাভাবিক, তিনি তখন অনেক কিছু বর্ণনা করতে না পারার কারণও আছে। তিনি তো গবেষক ছিলেন এবং তিনি সেটার কেবল শুরু করেছেন এবং শেষ বয়সে গিয়ে শুরু করেছেন। তার দ্বারা পুরোপুরি বিষয়টিকে একবারে কমপ্লিটভাবে সব কিছু তুলে আনা সেটা সম্ভব ছিল না। সেই জন্যই হেনিম্যানের ভাবধারা অধিকতর প্রাঞ্জল রূপে বুঝিতে হইলে এবং সেই ভাবধারা গ্রহণের জন্য নিজেকে যোগ্য করতে হইলে উপযোগী ভেষজরাজির প্রয়োগ সম্বন্ধে শিক্ষা লাভ করতে হবে, অর্থাৎ ঔষধ সম্বন্ধেও সুস্পষ্ট ধারণা থাকতে হবে। উপযোগী ভেষজরাজির প্রয়োগ সম্বন্ধে শিক্ষা করিতে হইবে এবং পীড়ার অগ্রগতির বিষয়ে নীতি অনুসারে বিচারণা করিতে হইবে, অর্থাৎ তাহার নীতি অনুসারে বহু সংখ্যক ব্যাধিক্ষেত্রে তাহার আরোগ্য সাধক চিকিৎসা সম্পর্কীয় শিক্ষার ব্যবহার ও প্রতিপাদন লক্ষ্য করিতে হইবে, যথা রোগগুলি তাহাদের আবির্ভাব ধারার বিপরীত ক্রমে আরোগ্য লাভ করে, সর্বক্ষেত্রে প্রকটিত অর্থাৎ হেরিংয়ের যে ল আছে সেই ল, সর্বশেষ প্রকটিত লক্ষণগুলি সর্বপ্রথম তিরোহিত হয় এবং প্রাচীনতর বা ক্রনিক লক্ষণরাজি পুনর্বিকাশ ও বিলয় তাহাদের বিকাশ ধারার বিপরীত ক্রমানুসারে সংগঠিত হইয়া থাকে। চর্ম উদ্বেদের আকৃতিগত পুরাতন লক্ষণসমূহ পুনরাবৃত্ত হয়, প্রতিরুদ্ধ পুরাতন কম্পোজর প্রত্যাগমন করে এবং এইরূপে সমুদয় প্রাচীন লক্ষণসমূহ ধারাবাহিকভাবে প্রত্যাগমন করে। অর্থাৎ ক্রনিক ডিজিজ চিকিৎসার সময় বা প্রাচীন পীড়ার চিকিৎসার সময় যে আরোগ্যের ধারাবাহিকতা রয়েছে, সেই বিষয়টি যদি খেয়াল না রাখা হয়, সেই বিষয়টি সম্পর্কে যদি ধারণা না রাখা হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে সফলতার আশা করা সম্ভব নয়। এই ক্ষেত্রে কিভাবে আমরা ধারণা লাভ করব এবং কোন প্রসেসে এই প্রক্রিয়াগুলো ঘটে থাকে, সেইটি কিন্তু হেরিংয়ের ল বা হেরিংয়ের আরোগ্যনীতি, আমরা যদি আরোগ্যনীতি সম্পর্কে যদি আমরা ধারণা রাখি তাহলে কিন্তু আমরা জানতে পারবো। এই বিষয়গুলো কিন্তু হেরিংয়ের আরোগ্যনীতি নিয়েই কিন্তু এই আলোচনাটুকু হয়েছে। এই সমুদয় ঘটনা পর্যবেক্ষণ করিলে আমরা অবশ্যই এই সিদ্ধান্তে উপনীত হইব যে যখন আমরা প্রাচীনতম ও গভীরতম পীড়াসমূহের আদি বিকাশ ভঙ্গিমা সম্ভবত যাহা জলবটিবৎ উদ্বেদ ছিল, অর্থাৎ বেসিক্যালস টাইপ ইরাপশন ছিল, ফিরাইয়া আনিতে পারিব এবং যদি তার অপেক্ষায় আরও কোনো সরল বিকাশের উদ্ভব না হয়, তখন নিশ্চয়ই সিদ্ধান্ত হইবে যে সেই আদি উদ্বেদের প্রতিরোধ হেতু
প্রতিরোধের কারণে উক্ত ব্যাধির সূত্রপাত হইয়াছে। সঠিকভাবে চিকিৎসা কার্য পরিচালনা করিলে তোমরা এই সমুদয় বিষয় লক্ষ্য করিতে পারিবে। যদি চিকিৎসা কার্যে অকৃতকার্য হও, এই সমুদয় বিষয় লক্ষ্য করিতে পারিবে না। এরূপ মন্দ অবস্থাপূর্ণ বহু রোগী থাকে, যাহাদের ক্ষেত্রে উক্তরূপ ঘটনা কখনো পরিলক্ষিত হয় না। সেই সমুদয় স্থলে আমরা কেবল পীড়ার অগ্রগতি দেখিতে পাই, অর্থাৎ রোগের অবক্ষয় সংগঠিত না হইয়া রোগীর অবক্ষয় সংগঠিত হইতে দেখি। যদি এই রোগ সারার বা রোগ আরোগ্য হওয়ার যে প্রকৃত ফ্লোটি রয়েছে এটি যদি না ঘটে, এটি ঘটলে কি হয়? রোগের অবনতি হয়, অর্থাৎ শরীরে যে রোগ যে বাসাটি বেঁধেছে তার অবনতি হতে থাকে, রোগের উন্নতি হতে থাকে। যদি এই প্রকৃত ধারায় চিকিৎসাটি হতে থাকে, প্রকৃত ফ্লোয়ে চিকিৎসাটি চলতে থাকে প্রকৃত নীতি অনুযায়ী। যদি এর বিপরীত হয় তাহলে কি হয়? তাহলে সেই ক্ষেত্রে কি ঘটে? রোগী আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকে, রোগী দুর্বল হতে থাকে, রোগ সবল হতে থাকে। এরকম একটি বিপরীত ধারা, বিপরীত প্রবাহ কিন্তু এই ক্ষেত্রে প্রবাহিত হতে থাকে। যদি কেবল লক্ষণরাজি সম্বন্ধে রোগীর উন্নতি লক্ষ্য করি, অথচ তাহার পুরাতন লক্ষণগুলি প্রত্যাগমন করে কিনা, তখনই জানিতে পারি রোগীর যন্ত্রণার লাঘব মাত্র সাধিত হইতেছে, রোগের প্রতিক্রিয়া সমূহ মাত্র প্রতিরুদ্ধ হইতেছে, তাহা আরোগ্যের সংকেত নহে। একটি বিষয় তোমাদের জানিয়া রাখা উচিত এবং কোনো কোনো স্থলে রোগীকেও বলিয়া রাখা শ্রেয় যে আরোগ্য সম্বন্ধে তাহার বড় বেশি ভরসা রাখা উচিত নহে। কারণ আরোগ্য লাভ সম্বন্ধে সে রোগী যত অধিক ভরসা পোষণ করে, পরিপন্থী ঘটনা সংগঠনে সে তত অধিক ভগ্ন হৃদয় হইয়া পড়ে। হয়তো তোমার চিকিৎসাগারে কোনো মহিলা আসিয়া তোমার চিকিৎসার উপকার প্রাপ্তি হেতু তাহার গভীর অন্তঃপ্রবিষ্ট পীড়া তুমি প্রশমিত করিয়াছ বলিয়া কৃতজ্ঞতা জানাইবার জন্য নানা প্রকার সুন্দর কথা বলিবে। হয়তো তাহার বহুকালব্যাপী শিরোপীড়া অর্থাৎ হেডেক কিংবা অন্য কোনো রোগ ছিল, কিন্তু কোনরূপ চর্ম উদ্বেদের পুনরাবর্তন সম্বন্ধে তিনি কিছু বলিতে পারিলেন না এবং তুমিও কিছু প্রত্যক্ষ করিতে পারিলে না। লক্ষণরাজির বিপরীত ক্রমানুসারের বিকাশ পরিলক্ষিত হইল না। তখন সেরূপ স্থলে রোগীকে সতর্ক করিয়া দেওয়া ভালো যে, যদিও তাহাকে পূর্বা অপেক্ষায় অনেক ভালো দেখাইতেছে বটে, তথাপিও তাহার ব্যাধির অবসান হয় নাই। পক্ষান্তরে অন দ্য আদার হ্যান্ড, অনেক সময় রোগীকে বলিয়া রাখাই সুযোগ দিক যে, কখনো যদি তাহার কোনো চর্ম উদ্বেদ উদ্গত হয়, চর্ম উদ্বেদ দেখা যায়, শরীরে কোনো ধরনের স্কিন ডিজিজ দেখা যায়, প্রাণান্তেও যেন কোনোভাবেও যেন কশিনকালেও যেন তাহাতে যেন হস্তক্ষেপ না করা হয়, কোনো তাকে যেন মলম দিয়ে বা এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাকে যেন দমিত করা না হয়। অন্যথায় তাহারা গন্ধকের মলম কিংবা ওই প্রকার কোনো একটা পদার্থ যাহা ব্যবহার করিয়া চর্ম উদ্বেদের প্রথম বিকাশকালে উপসম্প্রাপ্ত হইয়াছিল তাহাই ব্যবহার করিয়া বসিবে। রোগের কোনো কোনো লক্ষণ যাহাতে এইরূপে সে ব্যক্তি অপসারিত না করে, সেই সম্বন্ধে রোগীকে সাবধান করিয়া দিতে চিকিৎসকের যেন সকল সময়ে স্মরণ থাকে। যখন কোনো রোগী আসিয়া তার নিজের রোগগত অবস্থার উন্নতি সম্বন্ধে বিস্ময়কর কাহিনী সমূহ বলিতে থাকিবে, তোমরা তখন তাহার পীড়ার বিবরণী লিপি পাঠ করিও। সে বিবরণীতে যদি রোগের আদি ইতিহাস লিখিত না থাকে, তবে এখন সম্ভব হইলে পূর্ববর্তী লক্ষণরাজিও সংগ্রহ করতে চেষ্টা করিল। অতঃপর কোনো কোনো ক্ষেত্রে বুদ্ধিমান চিকিৎসকের পক্ষে রোগীকে সাবধান করিয়া দেওয়া ভালো যে, অমুক অমুক লক্ষণগুলি পুনরাগত হইলে, অর্থাৎ রিটার্ন করলে, ফিরে আসলে, আপনার যে অতীতে যে সমস্যাগুলো ছিল এগুলো যদি পুনরায় ফিরে আসতে দেখিলে সে যেন বিস্মিত না হয়, কোনো শঙ্কিত না হয়, সেই বিষয়টি সম্পর্কে যেন তাকে পূর্ব থেকে একটি ধারণা দিয়ে রাখা হয়। আর এটি একটা বুদ্ধিমান চিকিৎসকের দায়িত্বও বটে। এরূপ অবস্থায় কোনোরূপ ঔষধ সেবন করা নিষেধ থাকে, যেন কোনোরূপ ঔষধ সেবন না করে সেটিও যেন নিষেধ করা হয়। যতদূর সম্ভব বিশুদ্ধভাবে জীবনযাপন করার জন্য এবং শারীরিক শক্তি ক্ষয়কারী অত্যাচারসমূহ বর্জন করিবার জন্য উপদেশ দেওয়া থাকে। তাহা হইলে বহুকাল পূর্বে যে সমুদয় লক্ষণ দৃষ্টির অন্তরালে অবরুদ্ধ করা হইয়াছিল, অবশেষে তাহাদিগকে পুনরাগমন হইতে দেখিবে। চিকিৎসা বন্ধ করিবার বহুকাল পরে হয়তো কোনো রোগী আসিয়া বলিবে, আমার ভূতপূর্ব রোগ ফিরিয়া আসিয়াছে, আমার জন্য কিছু ব্যবস্থা করিতে পারেন কি? রোগের লিখিত বিবরণী এখন তোমায় দেখিতে হইবে এবং সেখানে তুমি নিশ্চয় দেখিতে পাইবে যে এই রোগের সূচনায় যে লক্ষণ প্রকাশিত হইয়াছিল উপস্থিত লক্ষণ তাহারই অনুরূপ। সামান্য একটি জলবটি উদ্বেদাকারে শিশু দেহে উদ্ভূত হইয়াছিল এবং তাহাতে সুরা বিদ্যমান ছিল এবং ইহাকেই দমন করিয়া রাখা হইয়াছিল। এই সমুদয় সুরাগঠিত সরলবেদী, কারণ এই ব্যক্তিকে ইহাদের সংখ্যা নির্ণয় করা এবং একত্রভাবে প্রাপ্ত হওয়া যায়। পরন্তু এছাড়া জন্ম থেকে অর্জিত অর্থাৎ জেনিটালি প্রাপ্ত পীড়াসমূহ সুরার জটিল মূর্তি।
সরল সুরাগঠিত বেদিকে উদ্বেদ অপসারিত হইবার পর সুরার যে সমুদয় মূর্তি অর্থাৎ তার নিজের যে মূর্তি, তার যে চিত্র প্রকটিত হয়, তার মধ্যে বিবিধ প্রকার শ্লেষাগঠিত উপসর্গ পরিলক্ষিত হয়। এই সকল লক্ষণের জন্য ঔষধ ব্যবস্থা করিয়া তোমরা দেখিবে, বিশেষত অল্প বয়স্ক রোগীতে তাহার শৈশবের উদ্বেদগুলি শীঘ্রই প্রত্যাবৃত্ত হইবে, অর্থাৎ রিটার্ন করবে, ফিরে আসবে। জটিলতা ভাবাপূর্ণ হইলে সুরার প্রথম প্রকটিত মূর্তি সে রোগীতে পরিলক্ষিত হইবে না, কারণ তাহার জনক জননীতে সুরার সেই সকল বিকাশ সংগঠিত হইয়াছিল এবং তাহাদের সন্তান একটা জটিল অবস্থা প্রাপ্ত হয়, এবং সে যখন তোমার নিকট উপস্থিত হইবে তুমি তাহাকে সেই জটিল অবস্থাতেই দেখিবে। সে সমুদয় ব্যক্তির দেহে সুরার প্রথম সরল মূর্তি প্রকাশিত হইয়াছিল, তাহারা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে জলবটির মূর্তিতে তথা সরল মূর্তিতে সুরাকে পুনঃপ্রকাশিত হইতে খুব কম সময়ই দেখা যায়। দেহানুক্রমে যদি জীবনী শক্তির শৃঙ্খলা পুনঃস্থাপিত করা হয়, তাহা হইলে সুরার সরল মূর্তির অনুরূপ বিকাশ সমূহ প্রত্যাবৃত্ত হইতে দেখা যায়। এই ক্ষেত্রে দেখা যায় যদি বাবা মার থেকে একটি জটিল কন্ডিশনের সুরা সন্তানের দেহে প্রবাহিত হয় এবং সন্তান সুরার একটি জটিল মূর্তি নিয়ে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে সুরার প্রকৃত রূপটি জানার জন্য কিন্তু আমাদের জেনিটাল ইনফরমেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সুরার মূল সরল অবস্থা, সুরার যে সরল অবস্থাটি ছিল সেই অবস্থাটিকে অনুসন্ধান করার জন্য এবং তার সামগ্রিক চিত্রটি আমাদের ধারণ করার জন্য কিন্তু তার জেনিটাল ইনফরমেশন অবশ্যই প্রয়োজন রয়েছে। অতএব মানব দেহানুক্রমের ইহা স্বাভাবিক অবস্থা হেতু স্বাভাবিক অবস্থার কারণে আমরা দেখিতেছি যে আমরা ক্রমে ক্রমে সুরার মূলে বা প্রথম উন্মেষিত মূর্তিসমূহের অর্থাৎ শুরুতে যে অবস্থায় যে চেহারায় দেখা গিয়েছিল সে অবস্থার দিকে যাচ্ছি আমরা। যদি তোমরা কঠিন শৃঙ্গবৎ অর্থাৎ শৃঙ্গের মতো শল্কযুক্ত কোনো দূষিত চর্ম উদ্বেদের চিকিৎসা করো, নিপুণ ব্যবস্থা প্রদান করিবার পর এই সমুদয় শল্কযুক্ত উদ্বেদ বিলুপ্ত হইতে দেখিবে, কিন্তু রোগীর জীবনী শক্তি পর্যাপ্তভাবে সরল হইলে তাহার দেহে জলবটি সঞ্চারিত হইতে দেখিয়া বিস্মিত হইও না, কারণ তথাকথিত আদি রোগটি তাহার দূষিত শুল্কযুক্ত মূর্তি মোচন করিয়া এখন মৃদুতর জলবটির আকৃতি ধারণ করিয়াছে। চর্ম উদ্বেদ সমূহের অর্থাৎ ইরাপশনগুলোর বিভিন্ন নামকরণ করা হইয়াছে, কিন্তু নামকরণ সমূহের অতি সামান্যই মূল্য দেখিতে পাওয়া যায় চিকিৎসা ক্ষেত্রে। বিভিন্ন চর্ম উদ্বেদ সমূহ বিভিন্ন আকৃতিতে পরিবর্তিত হয়, কিন্তু তাহারা একই কারণ হইতে সঞ্জাত। তারা আগেই বলেছি যে বিভিন্ন পরিবেশ, দেহ, কনস্টিটিউশন, পরিস্থিতি, খাদ্য অভ্যাস সব কিছু মিলিয়ে এক একজনের ক্ষেত্রে সুরা এক একভাবে প্রস্ফুটিত হয়, এক একভাবে প্রকাশিত হয়, কিন্তু তাদের ভিত্তিমূলে সেই একই সূরা অবস্থান করে এবং তাদের ভিত্তিমূল একই। এবং বিশুদ্ধ হোমিওপ্যাথিক চিকিৎসায় তাহারা পরস্পরিন বিকাশ অতিক্রমপূর্বক প্রত্যাবৃত্ত হইতে থাকে। আমার কথার প্রমাণস্বরূপ তোমরা বহুবার এরূপ ঘটনা প্রত্যক্ষ করিবে, এবং সুরার আদি বিকাশ যে কেবল এক নিঃসঙ্গ সরল জলবটি রূপে সূচিত হয় তাহা একমাত্র এরূপ ঘটনার দ্বারাই আমরা নিশ্চিত অবধারণ করতে পারি। কখনো কখনো তোমরা সুরার সমধিক বৃদ্ধিপ্রাপ্ত ও জটিল মূর্তিসমূহ চিকিৎসার জন্য পাইবে, এবং সেই সমুদয় ক্ষেত্রে শরীরের যান্ত্রিক বা অর্গানিক বৈলক্ষণ্য দেখিবে। কিছুকাল হোমিওপ্যাথিক প্রণালীতে রোগীর চিকিৎসা করিবার পর একটা নিষ্ক্রিয় স্থৈর্যভাবের উদয় হয়, কিন্তু কালক্রমে তাহার দেহের উপর দূষিত কদাকার চর্ম উদ্বেদ প্রকাশিত হইতে থাকে। কিন্তু বাহ্যিক বিকাশসমূহ প্রতিরুদ্ধ হইলে আভ্যন্তরীণ অঙ্গসমূহ বেদিত হয়। ইহা যদি সত্য হয় তাহা হইলে প্রত্যেক শ্লৈষিক স্লাব অবরুদ্ধ এবং চর্মের উপর প্রত্যেক উদ্বেদটি অর্থাৎ ইরাপশনটি বাহ্যিক ঔষধ প্রয়োগে দূরীভূত করার জন্য রোগ দিগের ক্ষতি ও উপকার সম্বন্ধে আমরা কোন সিদ্ধান্তে উপনীত হইব? চর্মের উপর যাহা কিছু প্রকাশিত হয় তাহা নিরস্ত করিবার জন্য বর্তমান চিকিৎসা জগতের পরিকল্পনা দেখিয়া আমরা কোন সিদ্ধান্তে উপনীত হইতে পারি? সূরার যথার্থ তত্ত্ব পরিজ্ঞাত হইলে আমরা বুঝিতে পারি এইরূপে বাহ্যিক সংকেতসমূহ নিরসন করিয়া রোগীর কী বিস্ময়কর অনিষ্ট সংঘটিত হয়। অর্থাৎ বহির্প্রকাশিত সূরাকে যখন অবদমিত করা হয় তখন সেটি ভিতরে অন্তঃপ্রবিষ্ট হয়ে কী ধরনের জটিলতা তৈরি করে, আমরা এইগুলো কিন্তু চিকিৎসা ক্ষেত্রে প্রায়ই এর সম্মুখীন হই। যা বাইরে থাকলে যে জটিলতাটি সূরা সৃষ্টি করতো না, যখন তাকে বিভিন্ন মলম বা প্রচলিত চিকিৎসার মাধ্যমে সাপ্রেস্ট করে তাকে ভিতরে অন্তঃপ্রবিষ্ট করা হয়, অন্তঃপ্রবিষ্ট হয়ে সূরা তার ভিতরে যে জটিলতাগুলো তৈরি করে সেগুলো কিন্তু অত্যন্ত মারাত্মক। তাহার দেহানুক্রমে কি নিদারুণ সংঘাত লাগে, দর্শিত হইয়া সূরা কী প্রকারে সমধিক অনিষ্টকর হয় এবং বংশ পরম্পরায় উত্তরোত্তর প্রবৃদ্ধ হইয়া অবশেষে মানব দেহানুক্রমে ইহা মৌলিক বেদি হইয়া পড়ে এবং সমগ্র মানবজাতির সমুদয় পীড়ার ভিত্তিরূপে প্রতিষ্ঠিত হয়। এখন তোমরা শুনিতে প্রস্তুত হইয়াছ যে
রিসেন্টলি আমরা যে কোনো নির্দিষ্ট ব্যাধিক্ষেত্রে সূরার অগ্রগতি অপেক্ষায় তাহার পশ্চাৎ অভিমুখী প্রবাহ পর্যবেক্ষণ করিয়া অবজারভেশন করিয়া তার সম্বন্ধে বাস্তবিক অধিকতর শিক্ষা লাভ করতে পারি। উপদংশজ বা সিফিলিটিক এবং প্রমেহজ বা সাইকোসিস ব্যতীত প্রাচীন আময়িক বিকাশসমূহের ইহাই মূল কারণ। অর্গানিক ডিজিজ বা যান্ত্রিক পীড়া নামে অভিহিত সমুদয় বা সমগ্র ধাতু দূষিত অবস্থাকে সূরার পরিণামস্বরূপে আমাদের মনে শ্রেণীবদ্ধ করিতে পারি। তখন একটি রোগের বিভিন্ন দেহক্ষেত্রে পঞ্চপ্রকার মূর্তি বিভিন্ন রোগ বলিয়া আমাদের মনে উদয় হয় না, বরং তাহারা সূরারই পরিণতি মাত্র এবং সূরা বৃক্কযন্ত্র কিডনি আক্রমণ করিয়া দেহানুক্রমে প্রভাব বিস্তার করিয়াছে। যকৃতের সাধারণ প্রাচীন পীড়াসমূহ তখন আর বিভিন্ন ব্যাধি বলিয়া মনে হয় না, বরং যকৃতের উপর সূরার এই অধিষ্ঠান প্রতীত হয়। ফুসফুসের পীড়া অর্থাৎ লাংসের বিভিন্ন ডিজিজ, হার্টের বিভিন্ন ডিজিজ এবং মস্তিষ্কের বা ব্রেনের বিভিন্ন পীড়াসমূহের পৃথক পৃথক রোগ বলিয়া মনে হয় না। যখন আমরা এই ভিত্তিমূলে থাকা সূরাটি সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করি, তখন কিন্তু এই সমস্যাগুলোকে আমাদের ইন্ডিভিজুয়াল নামকরণ করে আলাদা আলাদা রোগ মনে হয় না, বরং একই ভিত্তিমূলে থাকা সেই দানবটির বিভিন্ন দেহক্ষেত্রে বিভিন্নভাবে প্রকাশিত হওয়ার চিত্রটি আমাদের ক্ষেত্রে ভেসে ওঠে। এই মূল হইতে তাহাদের অগ্রগতি অনুসরণ করিয়া আমরা তাহাদের আদি হইতে অন্ত পর্যন্ত পর্যবেক্ষণ করি, একবারে স্টার্টিং পয়েন্ট থেকে এই বর্তমান কন্ডিশন পর্যন্ত, তখন কিন্তু আমরা অবজারভেশন করতে সক্ষম হই। এই একমাত্র প্রথা অবলম্বনে এবং এই একটি নির্দিষ্ট প্রসেসেই তাহাদের আভ্যন্তরীণ কারণ ও সূচনা সম্বন্ধে আমরা একটি নির্মল জ্ঞান লাভ করতে পারি, একটি সঠিক ধারণা লাভ করতে পারি। এই ছিল আজকের 18 নম্বর ব্যাখ্যার মূল বিষয়বস্তু। পরবর্তীতে জেমস টেলর ক্যান্টেল লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বা হোমিওপ্যাথিক দার্শনিক বক্তৃতা বইটির পরবর্তী ব্যাখ্যা নিয়ে অন্য কোনো ক্লাসে অন্য কোনো দিন আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।